দাওয়ায় বসে পান খাওয়ার সময় ছেলের অবাক করা প্রেমের প্রস্তাব দিল আমাকে। দেশের বাড়িতে গরমে আমি ঢাকার শাড়ি ছেড়ে হালকা কাপড় পরেছিলাম। একদিন সন্ধ্যায় দাওয়ায় বসে পান খাচ্ছিলাম, ছেলে আমার পাশে এসে বসল। হঠাৎ বলল, জানো মা, আমি মনে মনে তোমাকে আমার বউ হিসেবে কল্পনা করি। আমি ধমক দিয়ে উঠলাম, কিন্তু সে আমার হাত ধরে বলল, মা, আমি এতদিন চেপে রেখেছি, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমরা সীমান্ত পেরিয়ে ভারত চলে যাব, কেউ জানবে না আমরা মাছেলে। আমি গ্রামের বাড়ির দাওয়ায় বসে পান খাচ্ছিলাম। গরমে আমি ঢাকার শাড়ি ছেড়ে গ্রামের মহিলাদের মতো হালকা কাপড় পরেছিলাম। স্বামী ৩ বছর আগে মারা গেছেন, ছেলে শহরে চাকরি করে। ছুটিতে গ্রামে এসেছে। মা, আমার ছেলে রনি আমার পাশে এসে বসল। কি রে? আমি একটা পান মুখে দিয়ে জিজ্ঞাসা করলাম। তোমাকে এই কাপড়ে খুব সুন্দর লাগছে, রনি আমার দিকে তাকিয়ে বলল। আমি হাসলাম। তোর জন্য কাল মাছ ধরা হবে, ইলিশ। তুই তো খুব পছন্দ করিস। রনি কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর হঠাৎ করে বলল, জানো মা, আমি মনে মনে তোমাকে আমার বউ হিসেবে কল্পনা করি। আমি চমকে উঠলাম। কি বললি? আমি বললাম, আমি মনে মনে তোমাকে আমার বউ হিসেবে কল্পনা করি। রনি আবার বলল, তুই কি পাগল হয়ে গেছিস? আমি ধমক দিয়ে উঠলাম। এসব কি বলছিস? মা, আমি এতদিন চেপে রেখেছি। রনি আমার হাত ধরল। কিন্তু আজ আর লুকাতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি তার হাত ছাড়িয়ে দিলাম। এসব বাজে কথা বন্ধ কর। আমি তোর মা, তুই আমার ছেলে। আমি জানি মা। রনি আমার কাছে ঘেঁষে বসল। কিন্তু আমরা সীমান্ত পেরিয়ে ভারত চলে যেতে পারি, সেখানে কেউ জানবে না আমরা মাছেলে। কি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সঞ্জনা দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুদীপ্ত দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মালিনী। অভিক ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি কল্পনাও করতে পারিনি যে আমার জীবনে এমন কিছু ঘটবে। আমাদের নাম ছিল সম্মানিত পরিবারের তালিকায়। সুদীপ্ত একটি সফল ব্যবসায়ী, আমি একটি স্কুলের শিক্ষিকা। আমাদের জীবন ছিল শান্ত, সুখী। কিন্তু সবকিছু বদলে গেল সেদিন থেকে, যেদিন আমি সেই চিঠিটা পেলাম। সেদিন ছিল মার্চ মাসের এক রোদ ঝলসানো দুপুর। স্কুল ছুটির পর আমি ডাকবাক্স খুলে দেখি একটি রঙিন খাম। আমার নামে। ঠিকানা হাতে লেখা, কিন্তু কোনো প্রেরকের নাম নেই। খামটা খুলে দেখি একটি ছবি আর একটা ছোট চিঠি। ছবিতে আমি দেখতে পেলাম একটি অদ্ভুত জিনিস, একটি প্রাচীন আয়না। এটি ছিল সোনালি ফ্রেমে ঘেরা, নানা ধরনের পাথর বসানো। আয়নার উপরে ছিল অদ্ভুত সব নকশা, যেগুলো আমি কখনো দেখিনি। চিঠিতে লেখা ছিল, প্রিয় সঞ্জনা, তোমার অজান্তেই তোমার পারিবারিক ইতিহাস তোমাকে ডাকছে। ভারতচুজাল আয়না তোমার জন্য অপেক্ষা করছে। কালী নদীর ধারে পুরানো জমিদার বাড়িতে আগামী পূর্ণিমার রাতে এসো। সময় সাজবেলা ৬টা। একা এসো, কারণ কেবল তুমিই দেখতে পারবে আয়নার অপর পাশে কি আছে। তোমার অপেক্ষায় একজন দূর সম্পর্কের আত্মীয়। প্রথমে ভাবলাম এটা কোনো রকমের প্রতারণা। কিন্তু ছবিতে দেখা আয়নাটি যেন কোথাও দেখেছি, সেটা আমার পুরনো স্বপ্নে দেখা কোনো জিনিসের মতো। আমি সিদ্ধান্ত নিলাম যাচাই করে দেখব। আমি পরিবারকে বললাম যে আমার এক পুরানো বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। কালী নদীর ধারে যে জমিদার বাড়ির কথা বলা হয়েছিল, সেটি ছিল আমাদের শহর থেকে প্রায় ২.৫ ঘন্টার দূরত্বে। সেদিন ছিল পূর্ণিমা। আমি সেখানে পৌঁছালাম সন্ধ্যা ৫টা ৪-৫ মিনিটে। বাড়িটি ছিল বিশাল, প্রাচীন এবং আংশিক জীর্ণ। তবে এটি রক্ষণাবেক্ষণের অভাবে পুরোপুরি ভেঙে পড়েনি। ভেতরে প্রবেশ করতেই দেখলাম আমার জন্য কেউ অপেক্ষা করছে, একজন বয়স্ক মহিলা, সাদা চুল, পরনে পুরনো শাড়ি। সঞ্জনা, তিনি আমার নাম ধরে ডাকলেন, যেন আমাকে চিরকাল চেনেন। আমি জানতাম তুমি আসবে। আপনি কে? আমি জিজ্ঞেস করলাম। কেন আমাকে এখানে ডেকেছেন? আমি নমিতা, তিনি বললেন। তোমার নানির বোন। তোমাকে ডেকেছি কারণ তোমার সাহায্য চাই। আমি মৃত্যুর দ্বারপ্রান্তে। আমার আগে কেউ ভারতচুজাল আয়নার রহস্য উন্মোচন করতে হবে। তিনি আমাকে নিয়ে গেলেন বাড়ির ভেতরের একটি কক্ষে।
সেখানে টেবিলের উপর ছিল সেই আয়না যার ছবি আমি চিঠিতে দেখেছিলাম। এটি আমাদের পূর্বপুরুষদের সম্পদ, নমিতা আমাকে জানালেন। এটির মাধ্যমে আমরা সমান্তরাল বিশ্বে যাতায়াত করতে পারি। প্রতিটি পূর্ণিমায় এটি সক্রিয় হয় এবং আয়নার ওপারে যাওয়া যায়। এই পূর্ণিমাতেও এটি সক্রিয় হবে। আমি তোমাকে দেখাতে চাই আয়নার অপর পারে কি আছে গি। আমি বিস্মিত হয়ে তাকে শুনছিলাম। কিন্তু কেন আমি? আমার সাথে আয়নার কি সম্পর্ক? তুমি আমাদের বংশের শেষ প্রজন্ম যারা আয়নার মধ্য দিয়ে যেতে পারে, তিনি জানালেন। এটি রক্তের সূত্রে চলে আসে। আর আজ পূর্ণিমার রাতে তোমার যাত্রা শুরু হবে গু। আমার ভেতর একটি অদ্ভুত অনুভূতি জাগছিল। এটা অদ্ভুত, কিন্তু ভয়ের বদলে আমার ভেতর জাগছিল কৌতূহল আর উত্তেজনা। নমিতা আয়নার সামনে দাঁড়ালেন। এটির ফ্রেমে বসানো বিভিন্ন পাথর চকচক করতে শুরু করল। তারপর আয়নার প্রতিবিম্ব ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল। আমরা দেখতে পেলাম না নিজেদের প্রতিচ্ছবি, বরং দেখলাম একটি বিশাল বাগান, নীল আকাশ এবং দূরে একটি প্রাসাদের মতো ভবন। আয়নার ভেতর দিয়ে যাও সঞ্জনা, নমিতা আমাকে উৎসাহিত করলেন। সবকিছু দেখে এসো এবং মনে রেখো পূর্ণিমা শেষ হওয়ার আগে ফিরে আসতে হবে, নইলে আয়না বন্ধ হয়ে যাবে এবং তুমি সেখানে আটকে যাবে গু। আমি সাহস সঞ্চয় করে ধীরে ধীরে আয়নার দিকে এগোলাম। আমার হাত আয়নার পৃষ্ঠের কাছে নিয়ে যেতেই এটি একটি তরল পদার্থে পরিণত হয়ে গেল এবং আমি এর ভেতর দিয়ে হেঁটে গেলাম। পর মুহূর্তেই আমি নিজেকে খুঁজে পেলাম সেই বাগানে যা আমরা আয়নায় দেখেছিলাম। এখানে হাওয়া ছিল শীতল এবং সুগন্ধি। আকাশ আমাদের পৃথিবীর তুলনা আরও নীল। আমার সামনে ছিল একটি পথ যা সেই দূরবর্তী প্রাসাদের দিকে যাচ্ছিল। আমি সেই পথে হাঁটতে শুরু করলাম। পথের দুপাশে ছিল অপূর্ব সুন্দর ফুল, এমন ফুল যা আমি কখনো দেখিনি। এর রং, গন্ধ সবকিছু আমাদের পৃথিবীর ফুলের থেকে আলাদা। আমি কিছু দূর হাঁটতেই দেখা হলো একজন মানুষের সাথে। তার পোশাক ছিল অদ্ভুত, সাদা, চকচকে, শরীরের চারপাশে জড়ানো। ফুল তুলছিল সে বাগান থেকে। নমস্কার, আমি তাকে সম্বোধন করলাম। সে আমার দিকে তাকিয়ে প্রথমে বিস্মিত হল, তারপর হাসল। তুমি অন্য পৃথিবী থেকে এসেছ, তাই না? আমি মাথা নাড়লাম। হ্যাঁ, আমি আয়নার মাধ্যমে এসেছি। এটা কোথায়? এটা ভারতচুয়া, সে জবাব দিল। এটা তোমাদের পৃথিবীর সমান্তরাল একটি বিশ্ব। আমরা এখানে শান্তিতে বাস করি। আমার নাম দেবাগু। আমি সঞ্জনা, আমি নিজের পরিচয় দিলাম। আমাকে পাঠিয়েছেন আমার নানির বোন নমিতা গু। আহ, নমিতা, দেবা হাসল। তিনি আমাদের জগতে প্রায় আসতেন। এখন বয়স হয়েছে তাই আশা কমিয়ে দিয়েছেন। চলো, আমি তোমাকে প্রাসাদে নিয়ে যাই। সেখানে তোমার জন্যে কেউ অপেক্ষা করছে গি। আমরা একসাথে প্রাসাদের দিকে হাঁটতে লাগলাম। দেবা আমাকে ভারতচুয়া সম্পর্কে আরও অনেক কিছু জানাল। এটি একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ যেখানে অনেক উন্নত প্রযুক্তি আছে। এখানে মানুষ এবং প্রকৃতি সামঞ্জস্যপূর্ণভাবে বাস করে। এখানে বিজ্ঞান ও জাদু একাকার হয়ে গেছে। তোমাদের পৃথিবী থেকে পূর্ণিমা বা অমাবস্যার রাতে আয়নার মাধ্যমে কিছু নির্বাচিত মানুষ এখানে আসতে পারে, দেবা জানাল। নমিতা এসেছেন অনেকবার। কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়েছেন, তাই তিনি চান তার উত্তরাধিকারী এখানে আসুক গো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, তুমি, দেবা মাথা নাড়ল। তোমার রক্তে আছে আমাদের সাথে যোগাযোগের ক্ষমতা গু। প্রাসাদে পৌঁছে দেখলাম এটি ভেতরে আরও সুন্দর। সবকিছু যেন আলো দিয়ে তৈরি। দেয়ালে ঝুলছে অনেক ছবি, যার মধ্যে দেখলাম আমার নানি, নানা এবং অন্যান্য বহু লোকের ছবি। সবচেয়ে অবাক করা ব্যাপার ছিল, একটি ছবিতে আমি দেখলাম আমার দাদি এবং দাদাকে, যাদের কথা আমি শুনেছি কিন্তু কখনো দেখিনি। তারা মারা গিয়েছিলেন আমার জন্মের আগে। প্রাসাদের কেন্দ্রীয় কক্ষে আমরা দেখা পেলাম একজন বয়স্ক পুরুষের, যার দাড়ি সাদা এবং চোখ ছিল গভীর নীল। সঞ্জনা, তিনি আমাকে সম্বোধন করলেন। আমি কতদিন ধরে তোমার অপেক্ষা করছি। আমি অনুপম, ভারতচুয়ার রক্ষক। আমাকে কেন এখানে ডাকা হয়েছে? আমি জিজ্ঞেস করলাম। কারণ তোমার সাহায্য চাই, অনুপম বললেন। আয়না বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিবার এটি আরও কমজোরি হচ্ছে। আমরা চাই এটি চালু থাকুক, যাতে আমাদের দুই জগতের মধ্যে যোগাযোগ বজায় থাকে। আমি কি করতে পারি? আমি জানতে চাইলাম। আমরা তোমাকে একটি বিশেষ শক্তি দিতে চাই, যা দিয়ে তুমি আয়নাকে শক্তিশালী করতে পারবে, অনুপম বললেন। কিন্তু এর জন্য তোমাকে একটি যাত্রা করতে হবে, এখানে ভারতচুয়াতে গু। আমি এতটাই মুগ্ধ ও উত্তেজিত ছিলাম যে আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম।
অনুপম আমাকে একটি ছোট্ট বল দিলেন, সেটি ছিল একটি নীল আলো দিয়ে ঘেরা স্ফটিক। এটি তোমাকে পথ দেখাবে, তিনি বললেন। এটি নিয়ে তুমি আলোর পাহাড়ে যাও। সেখানে তুমি খুঁজে পাবে একটি ফুল, নীলকমল। সেটি নিয়ে এসো এবং আমরা তা দিয়ে আয়নাকে শক্তিশালী করব গু। আমি সেই বল নিয়ে যাত্রা শুরু করলাম। বলটি ভাসতে ভাসতে আমাকে পথ দেখাতে লাগল। আমি ভারচুয়ার বিভিন্ন অংশ দিয়ে যাত্রা করলাম, বিশাল মাঠ, ঘন জঙ্গল এবং শেষে পৌঁছালাম আলোর পাহাড়ে। এটি একটি উঁচু পাহাড় যার চূড়া থেকে নীল আলো বিচ্ছুরিত হচ্ছিল। পাহাড়ে উঠতে উঠতে আমি অনেক অদ্ভুত প্রাণী দেখলাম, পাখির মতো কিন্তু পাখি নয়, বাঘের মতো কিন্তু বাঘ নয়। এরা সবাই আমাকে দেখে কৌতূহলী হয়ে উঠছিল, কিন্তু কেউ আমাকে আক্রমণ করল না। পাহাড়ের চূড়ায় পৌঁছে আমি দেখলাম একটি ছোট্ট হ্রদ, যার মাঝখানে ফুটে আছে একটি নীল রঙের পদ্ম, নীলকমল। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম এবং সেটি তুলে নিলাম। যখন আমি নীলকমল তুলে নিলাম তখন হঠাৎ করে পাহাড় কাঁপতে শুরু করল। আমি দৌড়ে নিচে নামতে লাগলাম। পেছনে তাকিয়ে দেখলাম পাহাড়ের চূড়া থেকে একটি বিশাল নীল আলোর ফোয়ারা বেরিয়ে আসছে। এই সময় আমার হাতে ধরা বলটি জোরে কাঁপতে লাগল। আমি বুঝতে পারলাম আমার সময় ফুরিয়ে আসছে। পূর্ণিমা শেষ হতে চলেছে। আমাকে দ্রুত ফিরতে হবে। আমি যত দ্রুত সম্ভব প্রাসাদে ফিরে গেলাম। অনুপম আমাকে দেখে খুশি হলেন। তুমি সফল হয়েছ, তিনি বললেন। এখন নীলকমল দিয়ে আমরা আয়নাকে শক্তিশালী করব। তিনি এবং প্রাসাদের অন্যান্য লোকেরা একত্রিত হয়ে একটি অনুষ্ঠান শুরু করলেন, যেখানে তারা নীলকমলকে একটি বিশেষ পাত্রে রাখলেন এবং এটির চারপাশে নীল আলো ঘুরতে লাগল। আমাদের এখন ফিরতে হবে, দেবা আমাকে তাড়া দিল। আয়না বন্ধ হতে চলেছে। আমরা দ্রুত আয়নার স্থানের দিকে ফিরে চললাম। প্রাসাদ থেকে বাগানের রাস্তা দিয়ে দৌড়াতে দৌড়াতে দেখলাম আকাশে চাঁদ ধীরে ধীরে অন্য মেঘের আড়ালে চলে যাচ্ছে। তাড়াতাড়ি, দেবা আমার হাত ধরে টানল। আমরা আয়নার সামনে পৌঁছালাম। আয়নার মধ্যে এখন মাঝে মাঝে চকচক করে উঠছে, যেন বিদ্যুৎ চমকাচ্ছে। ভয় পেজো না, দেবা বলল। একটু অস্থির হলেও আয়না এখনও কাজ করবে। তুমি এর মধ্য দিয়ে চলে যাও। কিন্তু তুমি, আমি জিজ্ঞেস করলাম। আমি এখানকার বাসিন্দা, দেবা হাসল। আমি এপারেই থাকব। তবে আমরা আবার দেখা করব পরবর্তী পূর্ণিমায় গু। আমি মাথা নাড়লাম এবং আয়নার দিকে এগোলাম। এবার আয়নার মধ্য দিয়ে যাওয়া আরও কঠিন ছিল, যেন কোনো ঘন তরল পদার্থের মধ্য দিয়ে টেনে নেওয়া হচ্ছে আমাকে। অবশেষে আমি ফিরে এলাম জমিদার বাড়ির কক্ষে। আমার সামনে নমিতা তাকিয়েছিলেন। তুমি ফিরে এসেছ, তিনি স্বস্তির শ্বাস ফেললেন। আমি ভয় পেয়েছিলাম গু। আমি তাকে সবকিছু বললাম, ভারচুয়ার কথা, দেবার কথা, অনুপমের কথা এবং নীলকমলের কথা। হ্যাঁ, নমিতা মাথা নাড়লেন। তারা আয়নাকে শক্তিশালী করার জন্য তোমাকে নীলকমল আনতে বলেছিল। কিন্তু আসল কাহিনী আরও গভীর গু। তিনি আমাকে একটি পুরানো বই দেখালেন। এই বইতে আমাদের পরিবারের ইতিহাস লেখা আছে। প্রায় ২০ বছর আগে আমাদের পূর্বপুরুষ গোপাল দাস ভারচুয়া থেকে ফিরে এসেছিলেন একটি আয়না নিয়ে। তিনি সেখানে একজন ভারচুয়া নারীকে ভালোবেসেছিলেন, তার নাম ছিল লীলা। কিন্তু দুজন দুজগতের, তাই মিলন ছিল অসম্ভব। গোপাল ফিরে এলেন আমাদের পৃথিবীতে, কিন্তু লীলার সাথে যোগাযোগ রাখার জন্য তিনি এই আয়না নিয়ে এলেন গু। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। প্রতি পূর্ণিমাতে গোপাল ভারচুজাতে যেতেন, লীলার সাথে দেখা করতেন, নমিতা চালিয়ে গেলেন। কিন্তু একদিন আয়না ক্ষীণ হয়ে এলো। তারা উপলব্ধি করলেন প্রতিবার ব্যবহারে আয়নার শক্তি কমছে। গোপাল ও লীলা সিদ্ধান্ত নিলেন তারা নিজেদের রক্তের কিছু অংশ আয়নায় দান করবেন, যাতে এটি শক্তিশালী থাকে। এতে দুই জগতের মধ্যে যোগাযোগ রক্ষা হবে গু। এর মানে কি? আমি অনুমান করলাম। হ্যাঁ, নমিতা হাসলেন। তুমি গোপাল এবং লীলার বংশধর। তোমার মধ্যে দুই জগতের রক্ত বইছে। সেজন্যই তুমি আয়না ব্যবহার করতে পারো গু। আমি অবাক হয়ে ভাবছিলাম এই নতুন আবিষ্কার নিয়ে। আমার ভেতরে একটি সম্পূর্ণ ভিন্ন জগতের রক্ত বইছে। কিন্তু নমিতা, আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কেন ডেকেছেন? আপনি নিজেও ভারচুজাতে যেতে পারতেন, তাই না? হ্যাঁ, পারতাম, নমিতা একটু বিষণ্ণ হয়ে বললেন। কিন্তু আমার সময় ফুরিয়ে আসছে, সঞ্জনা। আমি বয়স্ক হয়েছি। আয়না এখন থেকে তোমার। তোমার এবং তোমার সন্তানদের গু। আমার সন্তানদের? আমি চমকে উঠলাম। তারাও কি আয়না ব্যবহার করতে পারবে? হ্যাঁ, নমিতা মাথা নাড়লেন। তোমার মেয়ে মালিনী, সে হবে পরবর্তী আয়না ব্যবহারকারী।
তবে সে বড় না হওয়া পর্যন্ত তুমিই হবে আয়নার রক্ষক গো। সেদিন আমি বাড়ি ফিরলাম আয়না নিয়ে এবং অনেক নতুন গান নিয়ে। আমি সিদ্ধান্ত নিলাম এই রহস্য আমি নিজের কাছে রাখব, যতক্ষণ না সময় আসে মালিনীকে সবকিছু বলার। মাস কেটে গেল। প্রতি পূর্ণিমায় আমি আয়নার মাধ্যমে ভারতচুজাতে যেতাম। দেবার সাথে আমার গভীর বন্ধুত্ব হয়ে গেল। অনুপম আমাকে ভারতচুয়ার ইতিহাস, বিজ্ঞান এবং তাদের অদ্ভুত প্রযুক্তি সম্পর্কে শেখাতেন। একবার আমি ভারতচুয়া থেকে নিয়ে এলাম একটি ছোট্ট বীজ। এটি ছিল একটি বিশেষ ফুলের বীজ যা রাতে আলো বিকিরণ করে। আমি এটি আমাদের বাগানে লাগালাম এবং এটি বড় হয়ে উঠল একটি অপূর্ব সুন্দর গাছে। রাতে এটি নীল আলো আমাদের বাগান আলোকিত করত। সুদীপ্ত এই গাছ দেখে অবাক হয়েছিল এবং জিজ্ঞেস করেছিল এটি কোথা থেকে পেলাম। আমি বলেছিলাম এটি একটি বিরল প্রজাতির গাছ যা আমার এক বান্ধবী উপহার দিয়েছে। আস্তে আস্তে আমি আরও অনেক জিনিস নিয়ে আসতাম ভারতচুয়া থেকে, অদ্ভুত পাথর, অদ্ভুত খাবার এবং বইও। এসব জিনিস আমি লুকিয়ে রাখতাম আমার এক বিশেষ বাক্সে যা আমি সবসময় তালাবদ্ধ রাখতাম। একদিন অভিক আমার ঘরে ঢুকে সেই বাক্স দেখতে পেল। সে আমাকে জিজ্ঞেস করল, মা, এই বাক্সে কি আছে? আমি চমকে উঠলাম। কিছু ব্যক্তিগত জিনিস বাবা, আমি উত্তর দিলাম। তুমি ওখানে হাত দিও না গে। কিন্তু অভিক ছিল কৌতূহলী। আমি জানতাম সে ঠিক এভাবেই থাকবে না। একদিন যখন আমি বাড়িতে ছিলাম না, সে কিভাবে যেন বাক্সের তালা খুলে ফেলল। সেদিন সন্ধ্যায় আমি বাড়ি ফিরে দেখলাম অভিক আমার অপেক্ষায় বসে আছে। তার হাতে ছিল একটি পাথর যা আমি ভারতচুয়া থেকে এনেছিলাম, একটি বিশেষ পাথর যা স্পর্শ করলে মানুষের মন পড়তে পারে। মা, এটা কি? সে আমাকে জিজ্ঞেস করল। আমি এটা স্পর্শ করলাম আর হঠাৎ করে মালিনীর মনের কথা শুনতে পেলাম। আমি বুঝলাম এখন আমার পরিবারকে সত্য বলার সময় এসেছে। আমি বসলাম এবং তাদের সবকিছু বললাম, আয়নার কথা, ভারতচুয়ার কথা, আমাদের পূর্বপুরুষদের কথা। সুদীপ্ত প্রথমে বিশ্বাস করতে চায়নি। কিন্তু যখন আমি তাকে আয়না দেখালাম এবং পরবর্তী পূর্ণিমায় ভারতচুজায় নিয়ে গেলাম, তখন সে বিস্মিত হয়ে গেল। এটা অবিশ্বাস্য, সে বলল। এটা আমাদের বিজ্ঞানের ধারণাকে সম্পূর্ণ বদলে দেয়। অভিক ও মালিনীও আয়নার মাধ্যমে ভারতচুজাতে গেল। মালিনী বিশেষভাবে উত্তেজিত ছিল, কারণ সে জানতে পেরেছিল সেই হবে আয়নার পরবর্তী রক্ষক। এইভাবে আমাদের পারিবারিক রহস্য প্রকাশ পেল। আমরা প্রতি পূর্ণিমায় ভারতচুজাতে যেতাম এবং সেখানকার গান, প্রযুক্তি এবং সংস্কৃতি শিখতাম। একদিন অনুপম আমাকে একটি বিশেষ প্রস্তাব দিলেন। তিনি বললেন, সঞ্জনা, ভারতচুয়া এবং তোমাদের পৃথিবীর মধ্যে যোগাযোগ বাড়ানোর এক মাধ্যম আছে। আমরা চাই তোমাদের পৃথিবীতেও একটি স্থায়ী দ্বার তৈরি করতে, যাতে যে কোনো সময় যাতায়াত করা যায়, শুধু পূর্ণিমাতেই নয়। কিন্তু কিভাবে? আমি জিজ্ঞেস করলাম। আমাদের প্রযুক্তি এবং তোমাদের পৃথিবীর প্রাকৃতিক শক্তি মিলিয়ে, অনুপম ব্যাখ্যা করলেন। আমাদের চাই একটি বিশেষ স্থান যেখানে প্রাকৃতিক শক্তি প্রবল। আমি ভাবলাম, আর মনে পড়ল কালী নদীর ধারে, জমিদার বাড়ির পিছনে একটি বিশেষ জায়গা আছে যেখানে স্থানীয়রা বলে প্রাকৃতিক শক্তি অনেক বেশি। পরবর্তী পূর্ণিমায় অনুপম আমাদের সাথে আয়নার মাধ্যমে আমাদের পৃথিবীতে এলেন। আমরা তাকে নিয়ে গেলাম সেই বিশেষ স্থানে। তিনি সেখানে নানা রকম পরীক্ষা করলেন এবং সন্তুষ্ট হলেন। এখানে আমরা একটি স্থায়ী দ্বার তৈরি করতে পারি, তিনি বললেন। এর জন্য আমাদের চাই ভারতচুয়া এবং তোমাদের পৃথিবী, উভয় জগতের শক্তিগু। অনুপম আমাদের নির্দেশ দিলেন আমাদের পৃথিবীর বিশেষ কিছু উপাদান সংগ্রহ করতে, বিশেষ মাটি, পাথর, জল এবং উদ্ভিদ। সুদীপ্ত, অভিক এবং আমি সেগুলো সংগ্রহ করলাম এবং অনুপম সেগুলো নিয়ে ভারতচুজাতে ফিরে গেলেন। 3 মাস ধরে প্রতি পূর্ণিমায় অনুপম আমাদের পৃথিবীতে আসতেন এবং দ্বার নির্মাণের কাজ করতেন। আস্তে আস্তে আমরা দেখলাম জমিদার বাড়ির পিছনে একটি অদ্ভুত দেয়াল তৈরি হচ্ছে। এটি ছিল একটি পাথরের দেয়াল, কিন্তু এতে ছিল অনেক রঙিন ফটিক এবং এটি থেকে মাঝে মাঝে নীল আলো বেরিয়ে আসত। ষষ্ঠ পূর্ণিমায় অনুপম ঘোষণা করলেন, দ্বার প্রস্তুত। এখন শুধু পূর্ণিমাতেই নয়, যে কোনো সময় আমরা ভারতচুজাতে যেতে পারব। কিন্তু মনে রেখো, তিনি সতর্ক করলেন, এই দ্বার শুধু তোমাদের পরিবারের জন্য। অন্য কেউ এটি ব্যবহার করতে চাইলে তাদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে তারা গোপাল এবং লীলার বংশধর কিনা। আমরা সবাই উত্তেজিত ছিলাম। এখন আমরা যে কোনো সময় ভারতচুজাতে যেতে পারব এবং সেখান থেকে অনেক কিছু শিখতে পারব। কিন্তু একটি নতুন চিন্তা আমার মনে এলো। আমি অনুপমকে জিজ্ঞেস করলাম, ভারতচুয়ার অন্যান্য লোকেরাও কি এখন আমাদের পৃথিবীতে আসতে পারবে? হ্যাঁ, অনুপম মাথা নাড়লেন।
কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। আমরা শান্তিপ্রিয় লোক। আমরা তোমাদের পৃথিবীতে আসব শুধু শিখতে এবং শেখাতে। আমরা চাই দুই জগৎ একসাথে উন্নতি করুক। আমি তার কথায় বিশ্বাস করলাম। ভারচুয়ার লোকেদের সাথে বিগত কয়েক মাসের অভিজ্ঞতা থেকে আমি জানতাম তারা শান্তিপ্রিয় এবং জ্ঞানী। দ্বার তৈরির পর আমাদের জীবন আরও রোমাঞ্চকর হয়ে উঠল। আমরা প্রায়ই ভারতচুয়াতে যেতাম এবং ভারতচুয়ার লোকেরাও আমাদের বাড়িতে আসত। সুদীপ্ত ভারতচুয়ার বিজ্ঞান থেকে অনেক নতুন জিনিস শিখল, যা তার ব্যবসায় নতুন দিক নির্দেশনা দিল। অভিক ভারতচুয়ার সঙ্গীত শিখল, এক অদ্ভুত সঙ্গীত যা শুনলে মনে হয় যেন প্রকৃতি নিজেই গান গাইছে। মালিনী ভারতচুয়ার ভাষা শিখল এবং সেখানকার অদ্ভুত প্রাণীদের সাথে বন্ধুত্ব করল। আমি উভয় জগতের মধ্যে সেতু হয়ে উঠলাম, আমাদের পৃথিবী এবং ভারতচুয়ার মধ্যে যোগাযোগের মাধ্যম। বছর কেটে গেল। মালিনী বড় হয়ে উঠল এবং আয়না ব্যবহারে আরও দক্ষ হয়ে উঠল। আমি তাকে সবকিছু শিখিয়ে দিলাম যা আমি শিখেছিলাম নমিতার কাছ থেকে। একদিন নমিতা আমাদের ডেকে পাঠালেন। তিনি তখন খুব অসুস্থ। আমরা তার কাছে গেলাম, আমি, সুদীপ্ত, অভিক এবং মালিনী। আমার সময় ফুরিয়ে আসছে, নমিতা দুর্বল কণ্ঠে বললেন। কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনলাম। ভারতচুয়া এবং আমাদের পৃথিবীর মধ্যে সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ, তিনি বললেন। কিন্তু মনে রেখো, প্রতিটি জগতের নিজস্ব নিয়ম আছে, নিজস্ব ভারসাম্য আছে। এই ভারসাম্য নষ্ট করা বিপজ্জনক। কিভাবে ভারসাম্য নষ্ট হতে পারে, আমি জিজ্ঞেস করলাম। যদি অতিরিক্ত লোক বা বস্তু এক জগৎ থেকে অন্য জগতে যায়, তাহলে ভারসাম্য নষ্ট হতে পারে, নমিতা ব্যাখ্যা করলেন। শুধু আমাদের পরিবারের লোকেরা এবং ভারতচুয়ার কিছু নির্বাচিত লোকেরা জগতের মধ্যে যাতায়াত করতে পারে। অন্যদের অনুমতি দেওয়া বিপজ্জনক। আমরা সবাই মাথা নাড়লাম, বুঝতে পেরে। আর একটি কথা, নমিতা চালিয়ে গেলেন। আয়না এবং দ্বার উভয় তোমাদের রক্ষা করতে হবে। এগুলো যেন ভুল হাতে না পড়ে। সেদিন নমিতা আমাদের হাতে তুলে দিলেন আয়নার সকল দায়িত্ব। কয়েকদিন পর তিনি মারা গেলেন। আমরা তার শেষকৃত্য করলাম এবং তার কথাগুলো মনে রেখে আয়না এবং দ্বারের দেখভাল করতে লাগলাম। আজ 10 বছর পরে আমাদের পরিবার এবং ভারতচুয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। আমরা এবং ভারতচুয়ার লোকেরা একসাথে কাজ করছি উভয় জগতের উন্নতির জন্য। ভারতচুয়া থেকে আমরা শিখছি তাদের উন্নত প্রযুক্তি, যা আমাদের পৃথিবীর অনেক সমস্যার সমাধানে সাহায্য করতে পারে। আর আমাদের পৃথিবী থেকে তারা শিখছে আমাদের সংস্কৃতি, কলা এবং মানবতা। মালিনী এখন 22 বছর বয়সী এবং সে আয়নার নতুন রক্ষক। সে এবং দেবার ছেলে নীল, যারা একই বয়সী, তারা ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছে। তারা প্রায় একসাথে এক জগৎ থেকে অন্য জগতে যাতায়াত করে। অভিক ভারতচুয়ার সঙ্গীত এবং আমাদের পৃথিবীর সঙ্গীত মিশিয়ে নতুন এক ধরনের সঙ্গীত তৈরি করেছে, একটি অদ্ভুত, মনোমুগ্ধকর সঙ্গীত যা শুনলে মনে হয় যেন দুই জগতের আত্মা একসাথে গান গাইছে। সুদীপ্ত ভারতচুয়ার প্রযুক্তি ব্যবহার করে তার ব্যবসাকে একটি নতুন উচ্চতায় নিয়ে গেছে। তিনি তৈরি করেছেন এমন পণ্য যা পরিবেশ বান্ধব এবং টেকসই। আর আমি এখনও উভয় জগতের মধ্যে সেতু হিসেবে কাজ করছি। আমি একটি বইল